টেলিভিশনটা কিনে কোনো লাভ হলো না মহারাজ, বললেন লালমোহন বাবু। দেখার মতো কিচ্ছু থাকে না। আরে রামায়ণ মহাভারত দুটোই দেখতে চেষ্টা করেছি, 5 মিনিটের বেশি স্ট্যান্ড করা যায় না মহারাজ। আপনি যে খেলাধুলায় ইন্টারেস্টেড নন, তাহলে দেখতেন মাঝে মাঝে বেশ ভালো প্রোগ্রাম থাকে। টেনিস, ক্রিকেট, ফুটবল, কোনোটাই বাদ নেই। যেমন দেশের খেলা তেমনি বিদেশের খেলা। তবে ওরা আমার একটা গল্প থেকে টিভি সিরিয়াল করতে চাচ্ছে। বাহ, এ তো ভালো খবর। ভালো মানে, প্রখর রুদ্র করবে এমন কোনো অ্যাক্টর আছে এখানে? অথচ ও দেশে দেখুন সুপারম্যানের জন্য পর্যন্ত লোক পেয়ে গেল। মনে হয় একেবারে বইয়ের পাতা থেকে উঠে এসছে মরাই। আমাদের পাড়ায় কোনো বড় পুজো নেই, তবে একটু দূরেই আছে। সেখান থেকে মাঝে মাঝে লাউড স্পিকারে হিন্দি গান ভেসে আসছে। লালমোহন বাবু তার সঙ্গে গলা মেলাতে চেষ্টা করে পারছেন না। গানটা ভদ্রলোকের একেবারেই আসে না, যদিও বলেন ওর দাদামশাই নাকি খান 30 ওস্তাদি গান রেকর্ড করেছিলেন। চা এক প্রস্ত হয়ে গেছে, আরেকবার হবে কিনা ভাবছি, এমন সময় বাইরে গাড়ি থামার শব্দ পেলাম। তারপরেই ডোরবেল। দরজা খুলে দেখি এক লম্বা চওড়া ধবধবে ফর্সা ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। এটা কি প্রদোষ মিত্রের বাড়ি? আগে হ্যাঁ, আসুন ভিতরে। ফেলুদা সোফা থেকে উঠে দাঁড়িয়েছে। ভদ্রলোক ঘরে ঢুকলেন। ধুতি, পাঞ্জাবি আর কাঁধে সাদা চাদর, পায়ে সাদা পাম্প শু। আভিজাত্য ফুটে বেরোচ্ছে সমস্ত শরীর থেকে। বসুন। ভদ্রলোক একটা সোফায় বসে লালমোহন বাবুর দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিলেন। ইনি আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি। লালমোহন বাবু একটা নমস্কার করলেন, কিন্তু ভদ্রলোক যেন সেটা দেখেও দেখলেন না। পায়ের ওপর পা তুলে গিলে করা ধুতির কোঁচটাকে সযত্নে কোলের উপর রেখে বললেন, আপনার কথা আমাকে বলে পাইকপাড়ার সাধন চক্রবর্তী। ওর একটা তদন্তের সঙ্গে আমি জড়িত ছিলাম। ভদ্রলোক আপনার সুখ্যাতি করলেন, তবে ডিটেলে কিছু বললেন না। আপনি কদিন ধরে করছেন এসব কাজ? এই বছর 10 হলো। সিস্টেমটা দিশি না বিদিতি? যে কেসে যেমনটা দরকার হয় আর কি। ও আই সি। আপনার সমস্যাটা কি সেটা যদি বলেন। সেটাকে সমস্যা বলা যায় কি না আমি জানি না, সেটা আপনি বিচার করবেন। ভদ্রলোক পকেট থেকে একটা খাম বের করলেন। তারপর তার থেকে সযত্নে একটা ছবি বের করে ফেলুদাকে দিলেন। আমি ফেলুদার কাঁধের উপর দিয়ে দেখলাম ফিকে হয়ে যাওয়া পুরনো একটা ফটোগ্রাফ। তাতে রয়েছে পাশাপাশি দাঁড়িয়ে পরস্পরের কাঁধে হাত দিয়ে দুজন প্যান্ট শার্ট পরা ছেলে। তাদের বয়স 16-17 বেশি নয়। এদের মধ্যে কাউকে চিনছেন কি? বাঁ দিকের জন তো আপনি। হ্যাঁ, ওই একজনকেই আমি চিনতে পারছি। অন্যটি আপনার বন্ধু অবশ্যই। দেখে তো তাই মনে হয়, তবে ওর পরিচয় ধরতে পারিনি। ছবিটা আমি সম্প্রতি পেয়েছি, একটা দেরাজের কাগজপত্রের তলায় ছিল। আপনাকে আমি একটি মাত্র কাজ দিতে এসেছি, ভেবে দেখুন সেটা নেবেন কিনা। কি কাজ? আমার সঙ্গে ওই ছেলেটি কে সেটা আমার জানা চাই। এর পরিচয় আপনাকে অনুসন্ধান করে উদ্ঘাটন করতে হবে। ও কোথায় আছে, কি করে, আমার সাথে পরিচয় হলো কি করে, সে সব আমার জানা চাই। সেটা করলেই আপনার কাজ শেষ। এর জন্যে আপনার পুরো পারিশ্রমিক আমি দেব। আমার আগে জানা দরকার আপনি নিজে কোনো খোঁজ করেছেন কিনা। ক্লাবে আমার স্কুল কলেজের কয়েকজন সহপাঠী আছে, আমি তাদের দেখিয়েছি, তারা কেউ চিনতে পারেনি। আপনি লক্ষ্য করবেন ছেলেটি বাঙালি কিনা তাও বোঝা শক্ত। চুলটা তো কালো, তবে চোখ দুটো যেন একটু কটা। আপনার সাহেব বন্ধু ছিল কখনো? আমি ইংল্যান্ডে 4 বছর স্কুলে পড়ি, 1 বছর কলেজে। বাবা ওখানে ডাক্তারি করতে গিয়েছিলেন। তারপর অবশ্যই আমরা সবাই দেশেই ফিরে আসি। ফিরে আসার আগে ইংল্যান্ডের কোনো কথাই আমার মনে নেই, কারণ ওখানে থাকতে বাইসাইকেল থেকে পড়ে গিয়ে আমার স্কাল ফ্র্যাকচার হয়ে যায়। তার ফলে 5-7 বছরের স্মৃতি আমার মন থেকে লোপ পেয়ে যায়। কোন স্কুল আর কলেজে পড়েছিলেন সেটা মনে নেই? বাবা বলেছিলেন, সেও অনেক বছর আগের কথা। কলেজ বোধহয় কেমব্রিজ, স্কুলের নাম মনে নেই। স্মৃতি ফিরিয়ে আনার জন্য কোনো ওষুধ টষুধ খাচ্ছেন না? অ্যালোপ্যাথি খেয়েছি, তাতে কোনো কাজ হয়নি। এখন একটা কবিরাজি ওষুধ খাচ্ছি। ইংল্যান্ড থেকে ফিরে কি হয়?
সেন্ট জেভিয়ার্সে ভর্তি হই। বাবাই সব ব্যবস্থা করে দেন, কারণ তখনও আমি সম্পূর্ণ সুস্থ নই। সেটা কোন বছর? 52 ইন্টারমিডিয়েটে ভর্তি হই। ফেলুদা ছবিটা হাতে নিয়ে মিনিট খানেক ভাবল, তারপর প্রশ্ন করল, আপনার কি মনে হয় এই ছেলের সঙ্গে কোনো একটা বিশেষ ঘটনা জড়িয়ে আছে? সেরকম মনে হয়েছে। এক এক সময় আবছা আবছা স্মৃতি ফিরে আসে, আর তখন যেন একে দেখতে পাই, কিন্তু এর পরিচয় অজানাই থেকে যায়। অত্যন্ত অস্বস্তিকর ব্যাপার। যার সঙ্গে এত বন্ধুত্ব ছিল, সে কে, সে এখন কোথায় আছে, কি করে, আমাকে মনে রেখেছে কিনা, এসব জানার জন্য প্রবল কৌতূহল হয়। দেখুন, কাজটা সহজ না বুঝতে পারছি, কিন্তু সে কারণেই আপনি হয়তো ইন্টারেস্টেড হতে পারেন। ঠিক আছে, কাজটা আমি নিচ্ছি, তবে এতে কত সময় লাগবে তা আমি বলতে পারছি না। আর ধরুন যদি বিলেত যেতে হয়? তাহলে আপনার এবং আপনার অ্যাসিস্ট্যান্টের প্লেন ভাড়া আমি দেব, ওখানে হোটেলে থাকার খরচ আমি দেব, যে 500 পাউন্ড আপনার প্রাপ্য তার টাকাটাও আমি দেব। বুঝতে পারছেন আমি এর পরিচয় পাওয়ার জন্য কতটা আগ্রহী। আপনার বাবা কি? মারা গেছেন বিলেত থেকে ফেরার 5 বছরের মধ্যেই। মাও মারা গেছেন, তা প্রায় 10 বছর হলো। আমার স্ত্রী বর্তমান, একটি সন্তান আছে, আমার মেয়ে। সে বিয়ে করে দিল্লিতে রয়েছে, স্বামী IAS অফিসার। এই হলো আমার কার্ড। আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার সবই পাবেন এতে। কার্ডটা দেখলাম। নাম রঞ্জন কে মজুমদার, ঠিকানা 13 রোল্যান্ড রোড, ফোন 287401। ফেলুদা বলল, আমি আপনার সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখব। কোনো প্রয়োজন হলে আশা করি আপনি আমাকে সাহায্য করবেন। সম্ভব হলে নিশ্চয়ই করব। ভদ্রলোক উঠে পড়ে বললেন, ছবিটা তাহলে আপনার কাছেই রইল। হ্যাঁ, ওটার একটা কপি করে অরিজিনালটা আপনাকে ফেরত দিয়ে দেবো। ও ভালো কথা, আপনি কি করেন সেটা তো জানা হলো না। সরি, আমারই বলা উচিত ছিল। আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, বিকম পাশ করি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে। লিয়ান ওয়াটকিন্স হচ্ছে আমার অফিসের নাম। থ্যাংক ইউ। আসি তাহলে। গুড ডে অ্যান্ড অল দ্য বেস্ট। অভিনব মামলা। ভদ্রলোকের গাড়ি চলে যাবার পরে বললেন লালমোহনবাবু, সে বিষয়ে সন্দেহ নেই, এমন কেস আর পেয়েছি বলে তো মনে পড়ে না। একবার ছবিটা দেখতে পারি কি? ফেলুদা ছবিটা জটায়ুকে দিল। ভদ্রলোক ভুরু কুঁচকে সেটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, সাহেব না ইন্ডিয়ান তা বোঝার উপায় নেই মশাই। আচ্ছা, এই কেসটা আপনি কিভাবে কন্ডাক্ট করবেন আমার তো মাথায় আসছে না। আপনার মাথার তো প্রয়োজন নেই, ফেলু মিত্রের মাথায় এলেই তো হলো। ফেলুদার একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মক্কেল ছিল, নাম ধরণী মুখার্জি। ফেলুদা টেলিফোনে তার সঙ্গেই যোগাযোগ করল। ভদ্রলোক বললেন রঞ্জন মজুমদারকে খুব ভালো করে চেনেন, কারণ দুজনেই স্যাটারডে ক্লাবের মেম্বার। রঞ্জনবাবু কিরকম লোক জিজ্ঞেস করাতে ধরণীবাবু বললেন যে তিনি একটু চাপা ধরনের লোক, বিশেষ মিশুকে নন। বেশিরভাগ সময় ক্লাবে চুপচাপ একা বসে থাকেন, ড্রিঙ্ক করেন, তবে মাত্রাতিরিক্ত নয়। রঞ্জনবাবু যে ছেলেবেলায় কিছুকাল বিলেতে ছিলেন সে কথাও ধরণীবাবু জানেন, কিন্তু তার বাইরে আর কিছুই বিশেষ জানেন না। 1952 সালে সেন্ট জেভিয়ার্সে ইন্টারমিডিয়েটে কে কে ছাত্র ছিল তার হদিশ পেতে ফেলুদার বিশেষ বেগ পেতে হলো না। সেই ছাত্রদের তালিকায় খুব ভালো করে চোখ বুলিয়ে ফেলুদা বলল, এর মধ্যে একজনের নাম চেনা চেনা মনে হচ্ছে। যদ্দূর মনে হয় ভদ্রলোক হোমিওপ্যাথি করেন। বাড়ি ফিরে এসে বলল, তবে ডাক্তার হীরেন বসাকের নামটা ডিরেক্টরিতে বার করে ভদ্রলোকের টেলিফোন নাম্বারটা আমাকে দে তো। আমি 2 মিনিটে কাজটা সেরে ফেললাম। ফেলুদা সেই নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট চাইল। ডাক্তার ফেলুদার নাম শুনেই হয়তো পরদিন সকালেই সময় দিয়ে দিলেন, 11:30। কেস কেমন যাচ্ছে খবর নিতে পরদিন সকালে লালমোহনবাবু এসেছিলেন। আমরা তাঁর গাড়িতেই ডাক্তারের চেম্বারে গেলাম। ওয়েটিং রুমে ভিড় দেখেই বোঝা যাচ্ছে ডাক্তারের বসার ভালো। ডাক্তারের সহকারী আসুন আসুন আসুন, প্লিজ আসুন বলে ফেলুদাকে একেবারে আসল ঘরে নিয়ে গিয়ে ঢোকালো। পিছন পিছন অবশ্য আমরা দুজনও ঢুকলাম। ডাক্তার বসাক ফেলুদাকে দেখে হাসি মুখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। কি ব্যাপার, আপনার তো বড় একটা ব্যারাম ট্যারাম হয় না? ব্যারাম না, একটা তদন্তের ব্যাপারে আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি। কি প্রশ্ন?
আপনি কি সেন্ট জেভিয়ার্স এর ছাত্র ছিলেন? হ্যাঁ, তা ছিলাম। আমার আসল প্রশ্নটা হলো, এই দুটি ছেলেকে কি চিনতে পারছেন? ফেলুদা পকেট থেকে সেলোফেনে মোড়া ছবিটা বার করে ডাক্তার বসাকের হাতে দিল। একদিনের মধ্যেই ছবিটার কপি করিয়ে নিয়ে আসল ছবিটা ফেলুদা রঞ্জনবাবুকে ফেরত দিয়ে এসেছে। ডাক্তার ভুরু কুঁচকে ছবিটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, এদের মধ্যে একজন তো মনে হয় আমাদের সঙ্গে পড়তো, রঞ্জন। হ্যাঁ, রঞ্জনই তো নাম। আমি বিশেষ করে অন্যজনের সম্বন্ধে জানতে চাইছি। ডাক্তার ছবিটা ফেরত দিয়ে মাথা নেড়ে বললেন, হুম, অন্যটিকে কোশ্মিনকালেও দেখিনি আমি। আপনাদের সঙ্গে সেন্ট জেভিয়ার্সে পড়তো না? নো, ডেফিনেটলি না। ফেলুদা ছবিটা আবার সেলোফেনে মুড়ে পকেটে রেখে দিল। আপনি তাহলে বলছেন আপনার ক্লাসের অন্য ছেলেদের জিজ্ঞেস করেও খুব একটা লাভ নেই? আমার তো মনে হয় বৃথা সময় নষ্ট। তাও আপনি একটা কাজ করে দিলে আমি খুব উপকৃত হব। বলুন। ফেলুদা পকেট থেকে সেন্ট জেভিয়ার্সের ছাত্রদের তালিকাটা বের করে ডাক্তার বসাককে দেখালো। এর মধ্যে কারুর বর্তমান খবর জানেন? আমি বুঝলাম ফেলুদা সহজে ছাড়ছে না। ডাক্তার তালিকাটার উপর চোখ বুলিয়ে বললেন, একজনের খবর জানি, জ্যোতির্ময় সেন। এও ডাক্তার, তবে অ্যালোপ্যাথ। কোথায় থাকেন বলতে পারেন? হেস্টিংসে। ঠিকানাটা ওই আপনি টেলিফোনের বই পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। গাড়িতে উঠে লালমোহনবাবু বললেন, স্কুল কলেজের বাইরেও তো বন্ধু হয় মশাই। অ্যাট প্রেজেন্ট আমার যে কজন বন্ধু আছে তাদের কেউই আমার সহপাঠী ছিল না। এটা ঠিকই বলেছেন। আমার মনে হয় শেষ পর্যন্ত খবরের কাগজে ছবি দিয়ে এনকোয়ারি করতে হবে। তবে আগে এই হেস্টিংসের ডাক্তারকে একটু বাজিয়ে দেখা যাক। জ্যোতির্ময় সেন আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন 3 দিন পরে, সকাল 9:30টায়। ফেলুদার নাম শুনেছেন, যথেষ্ট সম্ভ্রমের সঙ্গে কথা বললেন, আর বললেন উনি 10টায় চেম্বারে যান, তার আগেই আমাদের সঙ্গে কাজটা সেরে নিতে চান। ফেলুদা বলল, আর এটাও জানিয়ে রাখি যে এর সঙ্গে ব্যারামের কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা আমার একটা তদন্তের সঙ্গে জড়িত। লালমোহনবাবুও অ্যাপয়েন্টমেন্টের কথাটা জেনে নিয়েছিলেন। তাঁর গাড়িতেই আমরা শুক্রবার সকালে ঠিক 9:30টায় হেস্টিংসের জ্যোতির্ময় সেনের বাড়ি পৌঁছলাম। এর পসার যে ভালো সেটা বাড়ি দেখেই বোঝা যায়। বেয়ারা এসে সেলাম ঠুকে আমাদের বসবার ঘরে নিয়ে গিয়ে বসিয়ে বলল, ডাক্তারবাবু 5 মিনিটের মধ্যেই এসে পড়বেন। লালমোহনবাবু গলা নামিয়ে ফেলুদাকে প্রশ্ন করলেন, মশাই, আপনি কার বিষয় জানতে চাইবেন? রঞ্জন মজুমদার না ছবির অন্য ছেলেটি? রঞ্জন মজুমদার লোকটাকে একটু ভালো করে জানা দরকার। এখন পর্যন্ত খুবই সামান্য জানি। তার বন্ধুর বিষয়ে ডাক্তার কিছু বলতে পারবেন বলে তো মনে হয় না। ফেলুদার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই জ্যোতির্ময় বাবু এসে গেলেন। আপনিই তো প্রদোষ মিত্র। অবশ্য ফেলুদা নামেই বেশি প্রসিদ্ধ। আর ইনি তো তোপসে, বুঝতেই পারছি। আর আপনি নিশ্চয়ই জটায়ু। আপনার তদন্তের সব কাহিনী আমার বাড়ির ছেলে বুড়ো সবাই পড়ে, তাই আপনাকে একরকম আত্মীয় বলেই মনে হয়। বলুন, কি প্রয়োজন আপনার? এই ছবির দুজনের একজনকেও চেনেন? আরে এ তো দেখছি রঞ্জন মজুমদার। পরিষ্কার মনে পড়ছে চেহারা। তবে এই দ্বিতীয় ছেলেটাকে ঠিক চিনতে পারছি না। কলেজে আপনাদের ক্লাসে ছিল না? তাহলে মনে থাকতো। তাহলে এই রঞ্জন মজুমদার সম্বন্ধে দু একটা প্রশ্ন করব। কলেজে রঞ্জন আমার ইন্টিমেট বন্ধু ছিল। আমরা দুজনে এক বেঞ্চে বসতাম, একসঙ্গে সিনেমাও দেখতাম। ও আমার হয়ে প্রক্সি দিত আর আমি ওর হয়ে দিতাম। অবশ্যই এখন আর কোনো যোগাযোগ নেই। কিরকম ছেলে ছিলেন তিনি? অর্থাৎ মানুষ হিসেবে কিরকম? জ্যোতির্ময় সেন ভুরু কুঁচকে একটু ভাবলেন, তারপর বললেন, একটু খ্যাপাটে গোছের। অবশ্যই সেটা আমি মাইন্ড করতাম না। খ্যাপাটে কেন বলছেন? কারণ ওই বয়সে অত স্ট্রং ন্যাশনালিস্ট ফিলিং আমি কারুর মধ্যে দেখিনি। এটা মনে হয় ওর ঠাকুরদাদার কাছ থেকে পাওয়া, রঘুনাথ মজুমদার। ইয়াং বয়সে টেররিস্ট দলে ছিলেন, ওই বোমা টোমা তৈরি করতেন। রঞ্জনের বাবার মধ্যেও বোধহয় এই জিনিসটা ছিল। বিলেতে ডাক্তারি করতেন, কোন এক সাহেবের সঙ্গে বনেনি বলে আবার এই দেশে ফিরে আসেন বলে শুনেছি। বিলেতে থাকার সময় রঞ্জনবাবু তখনকার স্কুলে পড়তেন? তা পড়তো হয়তো, কিন্তু সে সম্বন্ধে ও নিজে কিছুই বলেনি। আর ওর তো ওখানে একটা বিশ্রী অ্যাক্সিডেন্ট হয়, মানে সে বিষয়ে জানেন বোধ হয়। হ্যাঁ, উনি নিজেই বলেছিলেন। তার ফলেও
5-7 বছরের ঘটনা একেবারে ভুলে যায়। অর্থাৎ বিলেতের সব ঘটনাই ওর মন থেকে লোপ পেয়ে যায়। তাহলে ওখানে কার সঙ্গে পরিচয় হয়েছিল না হয়েছিল সেটাও জানবার কোনো উপায় নেই। না, যদি না ঘটনাচক্রে স্মৃতি আবার ফিরে আসে। তবে এটা বলে রাখি, রঞ্জন খুব সাধারণ ছেলে ছিল না। অসুখে ওর কি ক্ষতি করেছিল জানি না, বা ইংল্যান্ডের ছাত্র অবস্থা ওর কিরকম ভাবে কেটেছে তাও জানি না, কিন্তু ওর মধ্যে একটা ব্যক্তিত্ব ছিল যেটা ওই বয়সেও বেশ বেশ বোঝা যেত। পরদিন সকালে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে আমি আর ফেলুদা রঞ্জন মজুমদারের বাড়ি গেলাম। কদ্দূর এগোলেন? এই ছেলেটি যে কলকাতায় আপনার সহপাঠী ছিল না সেটা জানতে পেরেছি। এবার একটা স্টেপ নেব ভাবছি, যেটা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই এবং আপনার অনুমতি চাই। কি স্টেপ? এই ছবি থেকে অচেনা ছেলের ছবিটা খবরের কাগজে ছাপতে চাই, আর বিজ্ঞাপনে কলকাতা আর দিল্লির কাগজে দিলেই হবে। ভদ্রলোক একটু ভেবে বললেন, আমার নামের কোনো উল্লেখ থাকবে না তো? মোটেই না। আমি শুধু জানতে চাই এই ছেলের পরিচয় কেউ জানে কিনা। যদি জানে তাহলে আমার সঙ্গে যেন যোগাযোগ করে, আমার নাম ঠিকানা থাকবে। ঠিক আছে, আপনার ইনভেস্টিগেশনের জন্য যা যা করার দরকার সে তো আপনাকে করতেই হবে, আমার কোনো আপত্তি নেই। 5 দিন পরে রবিবারে কলকাতা আর দিল্লি স্টেটসম্যানে বিজ্ঞাপনটা বেরোলো। প্রথম দিন কোনো ফলাফল নেই, কেউ যোগাযোগ করলো না। বোঝাই যাচ্ছে কলকাতার কেউ নয়, তাহলে এর মধ্যে টেলিফোন এসে যেত। বুধবার সকালে ফেলুদার একটা ফোন এলো গ্র্যান্ড হোটেল থেকে। জন ডেক্সটার বলে একজন ট্যুরিস্ট, তিনি একটা অস্ট্রেলিয়ান দলের সঙ্গে ভারতবর্ষ ভ্রমণে বেরিয়েছেন। দিল্লিতে এসে আচমকা কাগজে ছবিটা দেখেই স্থির করেছিলেন কলকাতায় এসে ফেলুদার সঙ্গে যোগাযোগ করবেন। বললেন আজই বিকেলে কাঠমান্ডু চলে যাচ্ছেন, দুপুর 1টা নাগাদ আমাদের বাড়ি আসতে পারেন। ফেলুদা অবশ্যই হ্যাঁ বলল। সে বেশ উত্তেজিত, বিজ্ঞাপনের যে কোনো ফল হবে সেটাও আশা করেনি। 1টার কাছাকাছি একটা ট্যাক্সি এসে আমাদের বাড়ির সামনে দাঁড়ালো। ফেলুদা দরজা খুলল। ট্যাক্সি থেকে নেমে 1 বছর 50-এর সাহেব ফেলুদার দিকে এগিয়ে এলো। মিস্টার মিটা? ইয়েস, প্লিজ কাম ইন। ভদ্রলোক ভেতরে এসে ঢুকলেন। গায়ের চামড়া রোদে পুড়ে একটা বাদামি রঙে এসে দাঁড়িয়েছে। বোঝাই যায় ভদ্রলোক বেশ কিছুদিন হলো ভারত দর্শন করে বেড়াচ্ছেন। ভদ্রলোক বসার পরে ফেলুদা জিজ্ঞেস করলো, আপনি কাগজের ছবিটা দেখেছেন? সেটা দেখেছি বলেই তো আসছি। একদিন পরে আমার খুড়তুতো ভাই পিটার ডেক্সটারের ছবি কাগজের বিজ্ঞাপনে দেখে অবাক লাগলো। এ বিষয়ে আপনি নিশ্চিত যে এটা আপনার খুড়তুতো ভাইয়ের ছবি? হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নেই। তবে আমি খুব অল্প বয়সে অস্ট্রেলিয়া চলে যাই, তারপরে আর পিটারের খবর রাখিনি। ইনফ্যাক্ট আমি আমার ফ্যামিলির সঙ্গেও লস্ট অল কানেকশনস, তাই ওরা এখন কি অবস্থায় আছে তা বলতে পারবো না। এইটুকু মনে আছে যে পিটারের বাবা, মানে আমার কাকা মাইকেল ডেক্সটার, ইন্ডিয়ান আর্মিতে ছিলেন। আমার মনে হয় পোস্ট ইন্ডিপেন্ডেন্স উনি আবার দেশে ফিরে যান। পিটারে কি ওর একমাত্র ছেলে ছিল? Not at all. Michael Dexter had 7 kids. Peter was 6th. বড় ছেলে জর্জও ইন্ডিয়ান আর্মিতে ছিল। মাইকেল ডেক্সটার বিলেতে কোথায় থাকতেন? কাউন্টিটা মনে আছে, নরফোক। শহরের নামটা মনে নেই। এতেও অনেক কাজ হলো। জন ডেক্সটার উঠে পড়লেন। তাকে হোটেলে গিয়ে লাঞ্চ খেতে হবে, তার দলের লোক সবাই অপেক্ষা করছে। ফেলুদা ভদ্রলোককে আবার ধন্যবাদ জানিয়ে ট্যাক্সিতে তুলে দিল। পরদিন আবার অ্যাপয়েন্টমেন্ট করে আমরা রঞ্জন মজুমদারের বাড়ি গিয়ে হাজির হলাম। বিজ্ঞাপনের কোনো ফল পেলেন? সেইটে জানাতেই আপনার কাছে আসা। ছেলেটি ব্রিটিশ, নাম পিটার ডেক্সটার। কি করে জানলেন? ফেলুদা জন ডেক্সটারের ঘটনাটা বলল। রঞ্জন বাবু কেমন যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বিড়বিড় করে 2বার বললেন, ও, পিটার, পিটার ডেক্সটার। কিছু মনে পড়ছে কি? আচ্ছা আচ্ছা, একটা দুর্ঘটনা। না না না, ওই স্মৃতির উপর নির্ভর করে চলে না। আপনি যে সময়ের কথা ভুলে গেছেন সেই সময়ের ঘটনা কি মাঝে মাঝে মনে পড়ে যায়? যা মনে পড়ে সেটা সত্যি কিনা বিচার করব কি করে?
এমন তো কেউ নেই যাকে জিজ্ঞেস করে যাচাই করতে পারি। বাবা মা তো দুজনেই মারা গেছেন। আমার বিলেতের ঘটনা ওরাই জানতেন। একটা জিনিস বোধহয় বুঝতেই পারছেন যে কলকাতায় বসে এই পিটার ডেক্সটার সম্বন্ধে আর কিছু জানা যাবে না। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। ভদ্রলোক আবার অন্যমনস্ক। নাকি এই ব্যাপারটা এখানে ইতি দেবেন? ভদ্রলোক হঠাৎ যেন সজাগ হয়ে উঠলেন। মোটেই না। সে কোথায় আছে, কি করছে, আমাকে মনে আছে কিনা সব আমি জানতে চাই। আপনি কবে যেতে পারবেন? হঠাৎ এই প্রশ্নে যেন ফেলুদা একটু হকচকিয়ে গেল। বলল, কোথায়? লন্ডন। আবার কোথায়? লন্ডন তো আপনাকে যেতেই হবে। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। কবে যাবেন? আমার তো অন্য কোনো কাজ নেই, এটাই একমাত্র কেস। আপনার পাসপোর্ট টাসপোর্ট হয়ে গেছে? হ্যাঁ, আমরা কয়েক বছর আগে হংকং যাই, তখনই করিয়ে নিয়েছিলাম। তাহলে আর কি, বেরিয়ে পড়ুন। আমি টিকিটের ব্যবস্থা করছি। আমাদের সঙ্গে এক বন্ধু যাবেন, নিজের খরচে অবশ্য। ঠিক আছে, তার নাম আমার সেক্রেটারি পশুপতিকে দিয়ে দেবেন। পশুপতি আমার ট্রাভেল এজেন্টের থ্রু দিয়ে আপনাদের যাবার এবং ওখানে থাকার সব ব্যবস্থা করে দেবে। তাছাড়া ফরেন এক্সচেঞ্জের ব্যাপারটা তো আছেই, সেটাও করে দেবে। ওখানে কতদিন থাকা? দেখুন, 7 দিনে যদি হলো তো হলো, নাহলে চলে আসবেন। আমি রিটার্ন বুকিংটা সেইভাবেই করব। আমি যদি সাকসেসফুল না হই তাহলে কিন্তু আপনার কাছ থেকে টাকা নিতে প্রস্তুত নই। আপনি কোনো কেসে বিফল হয়েছেন? তা হয়নি। তাহলে এটাতেও হবেন না। ইউকে লালমোহনবাবুর চোখ ছানা বড়া হয়ে গেল। ফেলুদা ভদ্রলোককে কলকাতার ঘটনা সব বলে দিয়ে তারপর লন্ডনের ব্যাপারটা বলল। ভদ্রলোক এটার জন্য একেবারেই তৈরি ছিলেন না। আপনি গেলে কিন্তু আপনার নিজের খরচে যেতে হবে। আমাদের খরচ মিস্টার মজুমদার দিচ্ছেন। কুছ পরোয়া নেই। খরচের ভয় আমাকে দেখাবেন না মিস্টার হোমস। আপনার পসার বেড়েছে ঠিকই, কিন্তু এখন আমার রোজগার না আপনার চেয়েও কিছু বেশি। শুধু বলে দিন কি করতে হবে। দিন 7 মতো গরম কাপড় নেবেন। পাসপোর্টটা হারাননি তো? নো স্যার, কেয়ারফুলি কেপ্ট ইন মাই আলমাইরা। তাহলে আর আপনার করণীয় কিছু নেই। যাবার তারিখটা যথাসময়ে জানতে পারবেন। যতদূর মনে হয় এখান থেকে বম্বে, বম্বে থেকে লন্ডন। তা ওখানে থাকছি কোথায়? সেটা রঞ্জনবাবু ট্রাভেল এজেন্ট ব্যবস্থা করবে। একটা 3 স্টার হোটেল হবে আর কি। হোয়াই অনলি 3 স্টার্স? তার চেয়ে বেশি চড়তে গেলে মজুমদার মশাইয়ের পকেট ফাঁক হয়ে যাবে। লন্ডনের খরচ সম্বন্ধে কোনো ধারণা আছে আপনার? তা অবশ্যই নেই, তবে একটা কথা বলি। গড়পাড়ে এক ভদ্রলোক থাকেন, চন্দ্রশেখর বোস, ব্যবসাদার। বছরে 2 বার করে বিলেত যান। তার কাছ থেকে কিছু পাউন্ড আমি ম্যানেজ করতে পারবো, কি বলেন? হ্যাঁ, ব্যাপারটা কিন্তু বেআইনি, অতএব নীতি বিরুদ্ধ। আরে মশাই, আপনি অত সাধুগিরি করবেন না তো। আজকাল নীতির ডেফিনেশন চেঞ্জ করে গেছে। ঠিক আছে, অনিচ্ছা সত্ত্বেও আপনার কারচুপিতে সায় দিচ্ছি। আমাদের মঙ্গলবার এয়ার ইন্ডিয়াতে যাওয়া ঠিক হলো। প্লেন ছাড়বে রাত 3টে। তারপর বম্বে হয়ে লন্ডন পৌঁছাবো মঙ্গলবার সকাল 11:30টায়। হোটেলের বুকিংও হয়ে গেছে, পিকাডেলি সার্কাসের রিজেন্ট প্যালেস। ফেলুদা বলল, খুব ভালো লোকেশন, একেবারে শহরের মাঝখানে। ফেলুদা কদিন থেকে লন্ডন সংক্রান্ত গাইড বুকে ডুবে আছে। খুঁটিয়ে খুঁটিয়ে শহরের ম্যাপ দেখছে। যাবার আগের দিন মিস্টার মজুমদারকে ফোন করা হলো। মিনিট 2 কথা বলে ফোন নামিয়ে রেখে ফেলুদা বলল, জানতে চেয়েছিলাম ওর বাবা কোনো হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন কিনা। বললেন ওর মনে নেই। ওরা কোথায় থাকতেন জিজ্ঞেস করাতে ওই একই উত্তর পেলাম। বললেন ওর বাবা ওকে বলেছিলেন, কিন্তু এখন আর মনে নেই। আমার মনে হয় অ্যাক্সিডেন্টটা ওর স্মৃতিশক্তিকেই দুর্বল করে দিয়েছে। লন্ডনে আমার কলেজের এক সহপাঠী আছে, সেও ডাক্তার। দেখব ওর কাছ থেকে কোনো খবর পাওয়া যায় কিনা। দেখতে দেখতে যাবার দিন চলে এলো। ফেলুদার দৌলতে কত জায়গায় না দেখলাম, কিন্তু লন্ডন যাওয়া হবে এটা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। লালমোহনবাবু বললেন, বিলেত আজকাল রাম শ্যাম যদু মধু সকলেই যাচ্ছে। সেই ভেবে মনটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করেছিলাম। উমা, কাল রাত্রিরে দেখি পালস রেট বেড়ে 110। এমনিতে কিন্তু 80-র বেশি ওঠে না। এখানে বলে রাখি, লালমোহনবাবু তার গড়পাড়ের বন্ধুর কাছ থেকে বেশ কিছু পাউন্ড ম্যানেজ করেছেন। ফেলুদাকে কদিন থেকে একটু চুপচাপ দেখছি, যদিও কাজ যা করার সবই করছে। কেসটা যে সহজ নয় সেটাই বোধহয় মাথার মধ্যে ঘুরছে। আমি তো কল্পনাই করতে পারছি না ও কিভাবে এগোবে। তথ্য এত কম, তার উপর রঞ্জনবাবুর স্মৃতিলোপ।
যে কটা বছর ওই ছেলেটির সঙ্গে ওর বন্ধুত্ব ছিল সেই কটা বছরের কথাই উনি ভুলে বসে আছেন। লালমোহনবাবু সোজাসুজি বললেন, আপনি অনেক রহস্যের সমাধান করেছেন, কিন্তু এটার মতো কঠিন কেস আর কখনো আপনার হাতে এসছে বলে তো মনে হয় না। আপনি যে কেসটা কেন নিলেন মরাই বুঝতে পারছি না। এটা নিলাম বলেই কিন্তু আপনার বিলেত যাওয়া হচ্ছে। তা হচ্ছে আপনি ভালোই করেছেন। যাবার দিন এবং তারপর যাবার সময়ও এসে পড়ল। লালমোহন বাবুর গাড়িতেই এয়ারপোর্টে গেলাম। ভদ্রলোক পুরো দস্তু সাহেব সেজেছেন। এই গাড়িটা আগে দেখিনি, বুঝলাম নতুন কিনেছেন। Attention, all passengers traveling on Air India Flight 182 from Mumbai to London. We are now ready for departure and boarding. কাস্টমসের ঝামেলা এখানেই চুকিয়ে দিয়ে বম্বে পৌঁছে লাগেজ জমা দিয়ে লাউঞ্জে কিছুটা সময় অপেক্ষা করে লাউড স্পিকারের ঘোষণা শুনে আমরা প্লেনে গিয়ে উঠলাম। আশ্চর্য, এখন বিছানায় শুয়ে ঘুমানোর কথা, কিন্তু যাবার উত্তেজনায় একটুও ঘুম পাচ্ছে না। Ladies and gentlemen, boys and girls, welcome on board Flight 182. It will take 11 hours to reach to the Heathrow Airport. লালমোহন বাবু নাকি দুপুরে এক দফা ঘুমিয়ে নিয়েছেন, তাই বললেন প্লেনে আর ঘুমানোর দরকার নেই। ভদ্রলোক নিজের জায়গায় বসে বেল্ট বেঁধে বললেন, সেই পঞ্চুলালের গল্পে পড়েছিলাম না, তিমি মাছের পেটে ঢুকেছিল পঞ্চু। এও যেন সেই তিমি মাছের পেট। এত লোক সমেত প্লেনটা মাটি থেকে ওঠে কি করে বলুন তো? আশ্চর্য না? সেই আশ্চর্য ঘটনাটাও ঘটে গেল। রানওয়ে দিয়ে যখন প্লেন কান ফাটানো শব্দ করে ছুটে চলেছে, লালমোহন বাবুর চোখ তখন বন্ধ। ঠোঁটটা একবার নড়ে উঠল, আর বুঝলাম যে উনি বললেন, আর সেই মুহূর্তে প্লেনটা জমি ছেড়ে আকাশে উঠে পড়ল। জানলা দিয়ে দেখলাম বম্বের আলো দ্রুত দূরে সরে যাচ্ছে। তারপর প্লেনটা ক্রমে নাক উঁচু অবস্থা থেকে সোজা হলো, শব্দ কমে গেল। Ladies and gentlemen, Namaste and a warm welcome abroad. Air India Flight 182 from Mumbai to London. Your safety is our top priority. আর লাউড স্পিকারে এয়ার হোস্টেসকে বলতে শোনা গেল আমরা এখন বেল্ট খুলতে পারি, তবে আলগা করে পরে থাকাই ভালো। তারপর একদিকে একজন ছেলে আর অন্যদিকে একজন মেয়ে দাঁড়িয়ে লাইফ জ্যাকেট আর অক্সিজেনের ব্যাপারটা বুঝিয়ে দিল। আমরা নন স্মোকিং এরিয়াতে বসেছি। ফেলুদা সিগারেট খায় বটে, কিন্তু দরকার পড়লে অনায়াসে 10-12 ঘন্টা না খেয়ে থাকতে পারে। ও ভাই, সিনেমা দেখাবে না? সচরাচর তো দেখায় বলেই শুনেছি। সিনেমা দেখালো ঠিকই, সেই সঙ্গে কথা শোনার জন্যে একটা হেডফোন দিল, কিন্তু এত বাজে ছবি যে আমি 10 মিনিট দেখে হেডফোন খুলে রেখে ঘুম দিলাম। ঘুমটা যখন ভাঙলো তখন জানলা দিয়ে রোদ আসছে। ফেলুদাও বলল ও ঘন্টা 2 ঘুমিয়ে নিয়েছে, কেবল লালমোহন বাবুই নাকি একটানা জেগে আছে। বললেন, আরে হোটেলে ঘুমিয়ে পুষিয়ে নেব। বরফে ঢাকা অ্যালপসের উপর দিয়ে প্লেনটা উড়ে না গেলে প্রায় কিছুই দেখার থাকতো না। পাহাড়টার নাম জেনে লালমোহন বাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমরা কি মন্ট ব্ল্যাক দেখতে পাবো? তা পাবো, তবে মন্ট ব্ল্যাঙ্ক নয় লালমোহন বাবু। এখন ইউরোপে এসেছেন, এখানকার দ্রষ্টব্যগুলোর নামের উচ্চারণ ঠিক করে করতে শিখুন। ওটা হলো ম প্লা। এটা আপনাকে হংকংয়েও বলেছিলাম। সে কি মশাই, অনেকগুলো অক্ষরের কোনো উচ্চারণই নেই। ফরাসিতে সেটা খুব স্বাভাবিক। লালমোহন বাবু বেশ কয়েকবার বলে নিলেন। আমাদের হোটেল যেখানে, সেটার বানান দেখে পিকাডিলি বলতে ইচ্ছা করলেও আপনি যদি পিকলি বলেন তাহলে ওখানকার সাধারণ লোকে বুঝবে আরো সহজে। পিকলি সার্কাস। পিকলি সার্কাস, পিকলি সার্কাস, পিকলি সার্কাস, পিকলি সার্কাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
gentlemen, Air India welcomes you to the Heathrow Airport, London. The temperature outside is 7 degrees Celsius. For your safety and the safety of those around you, please remain seated. আধ ঘন্টা লেটে আমাদের প্লেন লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে পৌঁছে গেল। ফেলুদা বলল, এখান থেকে সেন্ট্রাল লন্ডন 3 রকমে যাওয়া যায়। 1 হলো বাস, 2 হলো ট্যাক্সি, আর 3 টিউব। ট্যাক্সিতে দেদার খরচা, আর বাসের চেয়ে টিউবে কম সময় লাগে। আমার ম্যাপ বলছে একেবারে পিকলি সার্কাস, না আপনাদের বলছি তো, পিক্যাডলি সার্কাস পর্যন্ত টিউব যায়, কাজে তাতেই যাওয়াই ভালো। টিউবটা কি ব্যাপার মশাই? টিউব হলো কলকাতায় আমরা যাকে মেট্রো বলি সেই, অর্থাৎ পাতাল রেল। লন্ডনের নিচ দিয়ে কিলবিল করে ছড়ানো রয়েছে এই টিউবের লাইন। একবার বুঝে নিলে টিউবে যাতায়াতের মতো সহজ জিনিস আর নেই। ম্যাপ পাওয়া যায়, একটা আপনাকে এনে দেবো। আমাদের হোটেলটা বেশ বড় আর পরিচ্ছন্ন, অথচ ভাড়া খুব বেশি নয়, ট্রাভেল এজেন্ট ভালোই চয়েস করেছে মশাই। বললেন লালমোহনবাবু। টিউব থেকে বেরিয়ে শহরের চেহারা দেখে প্রথমে ভদ্রলোকের মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না। শেষে বললেন, আচ্ছা মশাই, আমাদেরও তো লাল ডবল ডেকার, আর এখানেও দেখছি লাল ডবল ডেকার। এগুলো কেমন ছিমছাম, আর আমাদেরগুলো কেমন ছিবড়ে ছিবড়ে চেহারা বলুন তো। লাঞ্চ হোটেলে সেরে ফেলুদা বলল, তোরা যদি খুব টায়ার্ড না বোধ করিস তাহলে একবার অক্সফোর্ড স্ট্রিটটা ঘুরে দেখে আয়। ব্যস্ত লন্ডনের এমন চেহারা আর কোথাও পাবি না। আর তুমি কি করবে? বলছিলাম না, আমার এক কলেজের বন্ধু বিকাশ দত্ত এখানে ডাক্তার, তাকে একবার ফোন করে জানিয়ে দিই আমি এসেছি, আর দেখি যদি ও কোনো ইনফরমেশন দিতে পারে। আমরা অবশ্যই তেমন কিছু ক্লান্ত হইনি, তাই বেরোনোই স্থির করলাম। ফোন করে তার বন্ধুকে পেয়ে গেল ফেলুদা। মিনিট খানেক কথা বলে ফোন রেখে বলল, বিকাশ আমার গলা শুনে একেবারে একটা মামলা যে কোনোদিন আমাকে লন্ডনে এনে ফেলবে সেটাও ভাবতেই পারেনি। তাছাড়া ওর কাছ থেকে একটা খবরও পাওয়া গেল। কি খবর? লন্ডনে এক বৃদ্ধ বাঙালি ডাক্তার আছেন, তিনি নাকি দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হবার কিছু পরেই এখানে আসেন ডাক্তারির ছাত্র হয়ে, তারপর লন্ডনে প্র্যাকটিস করেন। নাম নিশানাথ সেন, খুব মিশুকে লোক। বিকাশের ধারণা উনি হয়তো রঞ্জনবাবুর বাবাকে চিনতেন। ওর চেম্বারের ঠিকানাটা দিয়ে দিল। আমি একবার ভদ্রলোকের সঙ্গে দেখা করে আসি। ফেলুদা উঠে পড়ল। অন্ধকারে ঢিল যদি ছুটতেই হয় তাহলে সেটা এখনই আরম্ভ করে দেওয়া ভালো।
মিনিট 5 দেখার পর ভদ্রলোক একটা মনের মতো কলম খুঁজে পেলেন। 3 pounds 30 pence। দাঁড়াও, তার মানে আমাদের হিসেবে কত হচ্ছে বলো তো? তা প্রায় 75 টাকা। গুড। এই জিনিসের কলকাতার দামও তো 200। আর কি, পেমেন্ট করে দিন। কি বলবো বলো তো, মানে প্রথম দিন তো একটু গাইডেন্স না পেলে ঠিক। আপনাকে কিছুই বলতে হবে না, কলমটা নিয়ে ক্যাশ কাউন্টারে দিন আর একটা 5 পাউন্ডের নোট দিন। ওরা চেঞ্জ ফেরত দেবে আর কলমটা ওদের একটা খামে পুরে দেবে, ব্যাস খতম। আচ্ছা, এই তবে তুমি প্রথম দিনে এত খবর জানলে কি করে বলো তো? আমি তো এসে অবধি চতুর্দিক দেখছি আর অবজার্ভ করছি। আপনিও দেখুন, তাহলেই অবজার্ভ করতে পারবেন। সেনসেশনাল। এখনো মাথা ভোঁ করছে মশাই, বিশ্রী দোটানার মধ্যে পড়ে গেছি। কেন? লন্ডন দেখবো না আপনার তদন্তের প্রোগ্রেস দেখবো বলুন তো? তদন্ত তো সবে শুরু, তেমন জমে উঠলে আমি নিজে থেকেই বলবো। আপাতত লন্ডন দেখে নিন। সেই ডাক্তারের সঙ্গে দেখা হলো? হলো, তবে কথা প্রায় কিছুই হলো না। ভদ্রলোক রুগী নিয়ে ব্যস্ত ছিলেন। কাল সকালে ওর বাড়ি যেতে বললেন। রিচমন্ডে থাকেন। সেটা কোথায়? পিক্যাডলি আন্ডারগ্রাউন্ড থেকে রওনা হয়ে সাউথ কেনসিংটনে চেঞ্জ করে গ্রিন লাইন ধরে সোজা রিচমন্ড। এ ধরনের জায়গাও তো দেখা দরকার। ভদ্রলোক স্টেশনের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করবেন আমাদের জন্য। বেশ অমায়িক লোক। রঞ্জন বাবুর বাবাকে চিনতেন, এটুকু জেনেছি। হোটেলের ঘরে ঘরে টেলিভিশন, তাই দেখি সন্ধেটা দিব্যি কেটে গেল। তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়লাম, আর বালিশে মাথা রাখতেই চোখ ঘুমে ঢুলে এলো। পরদিন সকালে উঠে দেখি আকাশ মেঘলা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমার একটা ওয়াটারপ্রুফ জ্যাকেট ছিল, সেটা গায়ে চাপিয়ে নিলাম। ফেলুদা আর লালমোহন বাবু দুজনেই ম্যাকিনটশ চাপিয়েছে। ব্রেকফাস্ট সেরে হোটেলের বাইরে বেরিয়ে ফেলুদা বলল, মিস্টার জটায়ু, আপনাকে বলে রাখি যে এটাই হলো লন্ডনের স্বাভাবিক চেহারা। কাল যে খটখটে দিন আর ঝলমলে রোদ পেয়েছিলেন, সেটা হচ্ছে ব্যতিক্রম। এখানে কলকাতার মতো জল জমে না মশাই, না? তা জমে না, আর খুব যে মুষলধারে বৃষ্টি হয় তাও নয়। আন্ডারগ্রাউন্ডে দেখি সকলেরই তাড়া, কেউ আস্তে হাঁটছে না। আমরাও তার সঙ্গে তাল মিলিয়ে চললাম। স্পিড স্পিড স্পিড, এই স্পিডটা ভীষণ ছোঁয়াচ্ছে বুঝলে। তবে কলকাতা এমন রুদ্ধশ্বাসে হাঁটবার কথা কল্পনা পর্যন্ত করতে পারি না। ওরে বাবারে, চেঞ্জ করার সময়ও সেই একই তাড়া। এক লাইন থেকে আরেক লাইনে যেতে হচ্ছে, মিনিটে মিনিটে ট্রেন আসছে যাচ্ছে। সময় যাতে নষ্ট না হয় তার জন্য লোকে উঠে পড়ে লেগেছে। রিচমন্ড পৌঁছলাম 11:05। নিশানাথ বাবু বলে দিয়েছিলেন হাতে কত সময় রাখতে হবে, তাই কোনো অসুবিধে হলো না। স্টেশনের বাইরে বেরোতেই একজন 60-62 বছরের সৌম্যদর্শন ভদ্রলোক হাসি মুখে ফেলুদার দিকে এগিয়ে এলেন। এখানে বৃষ্টি হচ্ছে না, যদিও আকাশে মেঘ। ওয়েলকাম টু রিচমন্ড। ফেলুদা ভদ্রলোককে সম্ভাষণ জানিয়ে আমাদের দুজনের পরিচয় দিল। আপনি রাইটার? লালমোহন বাবুকে জিজ্ঞেস করলেন ভদ্রলোক। গতকাল যে বাংলা বই পড়িনি তার হিসেব নেই। আচ্ছা, আপনি দেশে যান না মাঝে মাঝে? লাস্ট গেছি 73-তে, তারপর আর না। কার জন্যই বা যাবো বলুন? আমার পুরো ফ্যামিলি তো এখানে। আমার বাড়িতে অবশ্য আমি আর আমার স্ত্রী ছাড়া আর কেউ থাকে না, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ইংল্যান্ডেই রয়েছে আমার 2 ছেলে, 2 মেয়ে, নাতি নাতনি।
ভদ্রলোকের গাড়িটা একটু দূরে পার্ক করা ছিল। বললেন, এখানে তবু কম, লন্ডনে পার্কিং হচ্ছে একটা বিরাট সমস্যা। আপনি হয়তো সিনেমা যাবেন, গাড়ি পার্ক করতে হবে সিনেমা হাউস থেকে প্রায় আধ মাইল দূরে। আমরা গাড়িতে উঠলাম। ভদ্রলোক নিজেই ড্রাইভ করেন। ফেলুদা ওর পাশে বসে স্ট্র্যাপ লাগিয়ে নিল। কেন ভাই, এটা কি নিয়ম? ব্যাপারটা দেখে একটু অবাক হয়ে লালমোহনবাবু আমার দিকে চাইতে বললাম, এখানে গাড়িতে সামনের সিটে বসলে স্ট্র্যাপ লাগানো নিয়ম, যাতে অ্যাক্সিডেন্ট হলে লোকে মুখ থুবড়ে না পড়ে। নিশানাথবাবু গাড়ি চালু করে দিয়ে বললেন, আমার বাড়ি এখান থেকে 1.5 মাইল। এখানে এখনো মাইল চলে, জানেন তো। দেশে তো কিলোমিটার কিলোগ্রাম হয়ে গেছে, তাই না? রিচমন্ড যে খুব ছোট জায়গা তা মনে হলো না, কারণ দোকানপাট সবই রয়েছে। অক্সফোর্ড স্ট্রিটে যেসব দোকানের নাম দেখেছিলাম তার কিছু কিছু এখানেও দেখলাম। নিশানাথ সেনের বাড়ি একটা সুন্দর নিরিবিলি জায়গায়, চারিদিকে গাছপালা, গাছের পাতায় শরৎকালের হলদে আর বাদামি রং। দোতলা বাড়িটাও সুন্দর, সামনের বাগানে ফুল, একেবারে পোস্টকার্ডের ছবি। আমরা একতলায় বসবার ঘরে বসলাম। আজ বেশ ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে, তাই ফায়ার প্লেসে আগুন জ্বলছে। আমরা বসার প্রায় সঙ্গে সঙ্গেই একজন বয়স্ক মেম সাহেব এসে ঢুকলেন, মুখে হাসি। আমার স্ত্রী এমিলি, বললেন নিশানাথবাবু। আমরা নিজেরাই নিজেদের পরিচয় দিয়ে দিলাম। Would you like some coffee, please? মহিলা জিজ্ঞেস করলেন। হ্যাঁ নিশ্চয়ই, ধন্যবাদ। ফেলুদা সম্মতি জানিয়ে ধন্যবাদ দিয়ে দিল। এবার নিশানাথবাবুও ফেলুদার সামনে একটা কাউচে বসে বললেন, বলুন কি জানতে চান বলুন। আপনি কাল বলছিলেন রঞ্জন মজুমদারের বাবাকে চিনতেন। আমি রঞ্জন মজুমদার সম্বন্ধে কিছু তথ্য সংগ্রহ করছি। রঞ্জনের বাপ রজনী আর আমি প্রায় একই সঙ্গে 48-এ বিলেতে আসি। ও আমার চেয়ে 16-17 বছরের বড় ছিল। আলাপটা হয় পরে। ততদিনে আমি এডিনবরায় ডাক্তারি পাশ করে লন্ডনে প্র্যাকটিস শুরু করেছি। আর রজনী মজুমদার সেন্ট মেরিজ হসপিটালের সঙ্গে অ্যাটাচড রয়েছেন। একটা থিয়েটারে আমাদের পাশাপাশি সিট পড়েছিল। কি নাটক তাও মনে আছে, মেজর বারবারা। ইন্টারমিশনে পরস্পরের সঙ্গে পরিচয় হয়। ওর সঙ্গে ওর স্ত্রীও ছিলেন। ও থাকতো গোল্ডার্স গ্রিনে, আর আমি, মানে তখনও আমার বিয়ে হয়নি, হ্যামস্টেডে। আর ওর ছেলে? ছেলেও এখানে এসে কিছুদিনের মধ্যেই স্কুলে ভর্তি হয়। কি স্কুল মনে আছে? আছে বই কি, ওয়ারেন্ডেল, এপিংয়ে, তারপর কেমব্রিজ যায়। কোন কলেজ? যদ্দূর মনে পড়ে ট্রিনিটি। সেই সময় আমার সঙ্গে রজনী মজুমদারের আলাপ। কিরকম লোক ছিলেন রজনী মজুমদার? পিকিউলিয়ার। কেন পিকিউলিয়ার বলছেন কেন? আমার মনে হয় ওদের পুরো ফ্যামিলিটাই একটু অদ্ভুত ধরনের ছিল। রজনী মজুমদারের বাবা রঘুনাথ মজুমদার ইয়াং বয়সে টেররিস্ট ছিলেন, বোমা টোমা তৈরি করেছেন। পরে উনি নামকরা হার্ট স্পেশালিস্ট হন। তখন আর সাহেবদের ওপর কোনো বিদ্বেষ নেই। এমনকি তিনিই জোর করে রজনীকে বিলেত পাঠান। তার শখ তার নাতি সাহেব স্কুলে পড়বে আর ছেলে লন্ডনে প্র্যাকটিস করবে। এরকম রূপান্তর বড় একটা দেখা যায় না। আর রজনী যেভাবে দেশে ফিরে গেল সেও অদ্ভুত। ওর একটা ধারণা ছিল যে ইংরেজরা এখনো ভারতীয়দের ঘৃণার চোখে দেখে। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে ব্যাপারটা সত্যি নয়। এই বিদ্বেষের 2-একটা আইসোলেটেড ঘটনা হয়তো ঘটে থাকতে পারে, কিন্তু এখানে বহু ভারতীয় ইংরেজদের সঙ্গে একসঙ্গে কাজ করছে। দুই জাতের মধ্যে কোনো ক্ল্যাশই নেই। কিন্তু রজনী মজুমদার আমার কথা মানতে রাজি হয়নি একটা সামান্য ব্যাপারে। ওরই এক ব্রিটিশ পেশেন্টের একটা কথায় ও হঠাৎ স্থির করে দেশে ফিরে যাবে। ততদিনে তো ওর ছেলের অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। হ্যাঁ, তা গেছে। সেই ছেলে এখন কি করছে? তার তো 50-এর ওপর বয়স হওয়া উচিত। হ্যাঁ, উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তার মানে এখানকার পড়াশোনা ওর কোনো কাজেই লাগেনি। কলকাতায় ফিরে গিয়ে নিশ্চয়ই নতুন করে পড়াশোনা করতে হয়। তাই তো মনে হয়। রঞ্জনের বন্ধু বান্ধব সম্বন্ধে কিছু জানতেন কি? না, নাথিং এট অল। ইতিমধ্যে কফি এসে গিয়েছিল আর আমাদের খাওয়াও হয়ে গিয়েছিল, তাই আমরা উঠে পড়লাম। ভদ্রলোক ফেরার পথে একরকম জোর করেই আমাদের স্টেশনে পৌঁছে দিলেন। আমরা পরদিন টিউবে করে এপিং গিয়ে পৌঁছলাম বিকেল 3:30 নাগাদ। স্টেশন থেকে হেঁটে ওয়ারেন্ডেল স্কুলে পৌঁছতে লাগলো 20 মিনিট। বিশাল খেলার মাঠের পিছনে দাঁড়িয়ে আছে স্কুল বিল্ডিং।
অন্তত 200 বছরের পুরনো তো হবেই। ফেলুদার উদ্দেশ্য হলো রঞ্জন মজুমদার ওখানে ছাত্র ছিল কিনা এবং পিটার ডেক্সটার ওর সঙ্গে পড়তো কিনা সেইটা জানা। স্কুলের সদর দরজায় পোর্টার দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করলো আমরা কার সঙ্গে দেখা করতে চাই। ফেলুদা বলল সে 40 দশকের শেষ দিকের একজন ছাত্র সম্বন্ধে কিছু তথ্য জানতে চায়। পোর্টার আমাদের একটা লাইব্রেরি জাতীয় হলে ঢুকিয়ে দিয়ে বলল, Mr. Manning over there, he will help you. ম্যানিং ভদ্রলোকটি একটা ডেস্কে বসে পুরু কাঁচের চশমা পরে একটা খাতায় কি জানি লিখছিলেন। ফেলুদা তার কাছাকাছি দাঁড়িয়ে একটা মৃদু গলা খাঁকরানি দিল। ভদ্রলোক লেখা থামিয়ে চোখ তুলে বললেন, ইয়েস, ফেলুদা ব্যাপারটা বুঝিয়ে দিল। উইচ ইয়ার ডিড ইউ সে? 1948. মিস্টার ম্যানিং তার জায়গা ছেড়ে উঠে পিছন দিকে গিয়ে একটা বইয়ের তাক থেকে বেশ বড় এবং মোটা একটা খাতা বের করলেন। তারপর সেটাকে এনে ফেললেন তার ডেস্কে। আমরা চুপ করে দাঁড়িয়ে আছি। ভদ্রলোক খাতার পাতা উল্টিয়ে একটা বিশেষ পাতায় এসে চশমার ওপর দিয়ে ফেলুদার দিকে চেয়ে বললেন, হোয়াট নেম ডিড ইউ সে? I haven't told you yet. The name is Mojumdar, and the first name is Ranjan. Mazumdar, Mazumdar. Yes, our Mazumdar. হঠাৎ আঙুলটা এক জায়গায় এসে থেমে গেল। Was there anyone by the name of Peter Dexter? Dexter. Dexter. No Dexter in the same class. Would you kindly look into the 1949 list? He could have joined a year later. দুঃখের বিষয় 49-এর খাতাতেও পিটার ডেক্সটারের নাম পাওয়া গেল না। অর্থাৎ এখানে আর আমাদের থাকার কোনো মানে হয় না। Thank you very much. You have been most helpful. ট্রেনে আসতে আসতে ফেলুদা বলল, কেমব্রিজ গিয়ে খোঁজ করলেই ডেক্সটারের নাম পাওয়া যাবে, কিন্তু তাও আমার মনে হচ্ছিল যে এখানেও কাগজে একটা বিজ্ঞাপন দিলে মন্দ হতো না। কি বিজ্ঞাপন মশাই? টাইমসের পার্সোনাল কলামে দেব, নরফোকের পিটার ডেক্সটার সম্বন্ধে কারো কোনো ইনফরমেশন থাকলে সে যেন অমুক হোটেলের অমুক ঘরের অমুক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে। এতে কিছু ফল হতে পারে বলে আপনি আশা করছেন? কিসে ফল হয় আর কিসে না হয় সেটা তো সবসময় আগে থেকে বলা যায় না। কেমব্রিজের তালিকায় নাম পেলে তো শুধু নামটাই পাওয়া যাবে, লোকটা সম্বন্ধে তো কিছু জানা যাবে না। দিয়েই দেখি না একটা বিজ্ঞাপন। কিন্তু সে তো বেরোতে বেরোতে 3-4 দিন লেগে যাবে। 2 দিনের বেশি সময় লাগার কথা না। একটা দিন যদি ফাঁক পাই তাহলে সেদিন আমরা লন্ডন দেখব। এখানে দেখার জিনিসের কি অভাব আছে? মাদাম তুসোর নাম শুনেছেন? ম্যাডাম টুসড? আপনার উচ্চারণে তাই। ও বুঝেছি, যেখানে বিখ্যাত লোকেদের মোমের প্রতিকৃতি আছে তো? ইয়েস স্যার, অবশ্য দ্রষ্টব্য। তারপর আর্ট গ্যালারিগুলো আছে, পার্লামেন্ট হাউস, বিগ বেন আছে, সেন্ট পলস ক্যাথিড্রাল আছে। কত চাই? হেঁটে হেঁটে আপনার পায়ের গোড়ালিতে ফোসকা পড়ে যাবে, অথচ এগুলো না দেখলে লন্ডন দেখা হলো বলা চলে না। তা আপনার বিজ্ঞাপনটা কবে দিচ্ছেন? আজই, 1 ঘন্টার মধ্যেই। পরশু বেরিয়ে যাবে। তাহলে কালকের দিনটা আমরা শহরটা দেখছি। হ্যাঁ, ফেলুদার উচ্চারণে মাদাম তুসো দেখে তাক লেগে গেল। প্রত্যেকটা ঘরের দরজার সামনে পোর্টার দাঁড়িয়ে আছে এমন ভাবে যে সেগুলোকেও দেখলে মনে হয় মোমের তৈরি। তারপর চেম্বার অফ হরার্স, সত্যি গায়ে কাঁটা দেয়। মিউজিয়াম দেখার পর বাইরে বেরিয়ে আমরা ফেলুদাকে অনুসরণ করে চললাম। এবারে কোথায় যাচ্ছে সেটা আগে থেকে কিছুই বলল না। এখানকার অনেক রাস্তার নাম বড় বড় পাথরের ফলকে লেখা থাকে। একটুক্ষণ চলার পর সেই রকম একটা ফলক চোখে পড়ায় ব্যাপারটা এক ঝলকে বুঝে নিলাম। রাস্তার নাম বেকার স্ট্রিট। 221B বেকার স্ট্রিটে যে শার্লক হোমসের বাড়ি, সেটা কে না জানে। গুরু, তুমি ছিলে বলেই আমরা আছি। আজ আমার লন্ডন আসা সার্থক হলো। I am all yours, Professor Moriarty. এবার মজার কথাটা কি জানো ওয়াটসন, আমি কিন্তু বহু আগে থেকেই জানি এই কেসটায় একটা হাউন্ড আছে আর আছেন এক মহিলা।
ওয়াটসন ওয়াটসন ওয়াটসন, কি বলবো তোমায়, কি অকল্পনীয় সুন্দরী, যে কেউ প্রেমে পড়ে যাবে। থ্যাংক ইউ জন ক্লে, লাভ ইউ। তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না। বিশ্বের গল্প সাহিত্যে যত চরিত্র সৃষ্টি হয়েছে তার মধ্যে খ্যাতিতে যে শার্লক হোমস নাম্বার 1, সেটা ফেলুদা অনেকবার বলেছে। কনান ডয়েল একটা গল্পে হোমসকে মেরে ফেলেছিলেন, কিন্তু পাবলিক এসা হল্লা করে যে ডয়েল বাধ্য হয়ে হোমসকে আবার বাঁচিয়ে তুলেছিলেন। বেকার স্ট্রিটে না এলে লন্ডন দেখা সম্পূর্ণ হতো না, এইটা বুঝতে পারলাম। দুদিন পরে অর্থাৎ রবিবার টাইমসে ফেলুদার বিজ্ঞাপন বেরোলো, আর আশ্চর্য ব্যাপার, তার পরদিনই বিজ্ঞাপনের ফল পাওয়া গেল। সোমবার সকাল 8:30টায় ফেলুদার ফোন বেজে উঠল। মিনিট খানেক কথা বলে ফেলুদা ফোনটা রেখে বলল, অত্যন্ত রুক্ষ মেজাজের লোক, নাম আর্চিবাল্ড ক্রিপস। বলল ওর কাছে পিটার ডেক্সটারের খবর আছে, আধ ঘন্টার মধ্যেই এসে যাচ্ছে লোকটা। রগড় হতে পারে, তুই লালমোহন বাবুকে খবর দে। লালমোহন বাবু তৈরি ছিলেন। এসে বললেন এত তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে সেটা উনি ভাবতেই পারেননি। 9:15টার সময় দরজায় টোকা পড়ল, মৃদু নয়, বেশ জোরে। আমি দরজা খুললাম। রুক্ষ গলার সঙ্গে মানানসই রুক্ষ চেহারাওয়ালা একজন ভদ্রলোক ঢুকে এলেন। তাঁর দৃষ্টি প্রথমে গেল জটায়ুর দিকে। আর ইউ মিস্টার মিটা? না 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 না, হি 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 হি। লালমোহন বাবু ফেলুদার দিকে দেখিয়ে দিলেন। ক্রিপস সাহেব একটা চেয়ার টেনে এনে তাতে বসে ফেলুদার দিকে কঠোর দৃষ্টি দিয়ে বললেন, What do you want to know about Peter Dexter? প্রথমত, সে এখন কোথায়? He is in heaven. তার মৃত্যু হয়েছে শুনে আমি দুঃখিত। কবে হলো? আজ নয়, অনেক কাল আগে, when he was in Cambridge. উনি কেমব্রিজে পড়তেন? হ্যাঁ, আর মূর্খের মতো ক্যাম নদীতে নৌকো চালাতে গিয়েছিল। মূর্খের মতো কেন? কারণ ও সাঁতার জানতো না, নৌকো উল্টে গিয়ে জলে পড়ে তার মৃত্যু হয়। ওরা তো শুনেছি অনেক ভাই বোন ছিলেন। 5 brothers and 2 sisters। তার মধ্যে শুধু দুজনের খবর জানি, বড় ছেলে জর্জ আর ছোট ছেলে রেজিনাল্ড। জর্জ আর্মিতে ছিল, ইন্ডিপেন্ডেন্সের পর এখানে চলে আসে। বলতো শেখ আর গোর্খা ছাড়া ওই দেশের সবাই হয় বদমাইশ না হয় অকর্মণ্য। অ্যান্ড ইয়েস, আমারও তাই মনে হয়। ডেক্সটারদের কেউই ইন্ডিয়ান নিগারদের পছন্দ করে না। উই ডোন্ট লাইক ইন্ডিয়ান নিগার্স। নিগার? নিগার তো ভারতবর্ষে নেই। ইনফ্যাক্ট আমেরিকাতেও আজকাল নিগ্রোদের আর কেউ নিগার বলে না। ফেলুদার মুখ গম্ভীর। বলল, আপনার কথা শুনে মনে হচ্ছে ভারতীয়দের সম্বন্ধে আপনার ধারণাও ডেক্সটারদের মতোই। তা তো বটেই, 100 বার। তাহলে আপনার কাছ থেকে আর কোনো ইনফরমেশন আমি চাই না। যেটুকু দিয়েছেন তার জন্য ধন্যবাদ। এই গরম কথাগুলো শুনে ক্রিপস সাহেব যেন একটু নরম হলেন। বললেন, Well, I'm sorry if I've offended you. রেজিনাল্ডের কথাটা বলেই আমি উঠছি। রেজিনাল্ড ওদের ছোট ভাই, সে ইন্ডিয়াতে একটা চা বাগানে আছে, কিন্তু বেশি দিন থাকবে না। ফেলুদা চেয়েই রয়েছে ভদ্রলোকের দিকে, মুখে কিছু বলছে না। বিকজ হি হ্যাজ ক্যান্সার। ও গিয়েছিল শুধু পয়সা রোজগারের জন্য। ভারতবর্ষের উপর ওর কোনো মমতা নেই। ফেলুদা উঠে দাঁড়ালো। থ্যাংক ইউ মিস্টার ক্রিপস, আমার আর কিছু জানার প্রয়োজন নেই। ক্রিপসও কেমন যেন বোকা বোকা ভাব করে উঠে দাঁড়ালেন। তারপর হঠাৎ ওকে, গুড ডে বলে শটান ঘর থেকে বেরিয়ে গেলেন। কি জঘন্য লোক মশাই। তবে আপনি লন্ডনে বসে একজন সাহেবকে যেভাবে দাবড়ানি দিলেন না, তার কোনো জবাব হয় না মশাই। যাই হোক, এর কাছ থেকে অন্তত একটা জরুরি তথ্য পাওয়া গেল। পিটার ডেক্সটার কেমব্রিজে ছিলেন এবং নৌকোডুবি হয়ে মারা যান। এখন কি করা? সময় হু হু করে বেরিয়ে যাচ্ছে। পরশু আমাদের ফেরার দিন, ভুলবেন না। আজই দুপুরে তাড়াতাড়ি লাঞ্চ সেরে কেমব্রিজ যাত্রা। আমরা 1:30টার মধ্যে বেরিয়ে পড়লাম। পিকাডিলি সার্কাস থেকে প্রথমে লিভারপুল স্ট্রিটে গিয়ে সেখানকার রেল স্টেশন থেকে সাধারণ ট্রেন ধরে যেতে হয় কেমব্রিজে। পৌঁছতে লাগে 1 ঘন্টা। এখানে ট্রেন খুব দ্রুত চলে, আর চড়েও আরাম, কারণ কামরাগুলো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। সুন্দর শহর কেমব্রিজ, তার মধ্যে ইউনিভার্সিটি দাঁড়িয়ে আছে প্রাচীন ঐতিহ্য নিয়ে। পাশাপাশি অনেকগুলো কলেজ আছে। ফেলুদা বলল 800টা। তবে নিশানাথবাবু বলে দিয়েছিলেন রঞ্জন মজুমদার ট্রিনিটি কলেজে পড়তেন, তাই আমরা সেখানেই খোঁজ করলাম।
জানা গেল যে 1951-তে রঞ্জন মজুমদার ইতিহাস পড়তে ট্রিনিটি কলেজে ভর্তি হন এবং তার সঙ্গে একই ক্লাসে ছিলেন পিটার ডেক্সটার। এই পিটার ডেক্সটার তো নৌকাডুবি হয়ে মারা যান। জিজ্ঞেস করলো ফেলুদা। যে ভদ্রলোক আমাদের সাহায্য করছিলেন, নাম মিস্টার টেলর, তিনি বললেন যে তিনি মাত্র 7 বছর হলো জয়েন করেছেন, কাজেই পুরনো ঘটনা কিছুই জানেন না। তবে এখানে একজন খুব পুরনো গার্ডনার আছে, 40 বছর হলো এখানে কাজ করছে, নাম হুকেন্স। তাকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। ফেলুদা বাগানেই হুকিন্সকে পাকড়াও করলো। গায়ের চামড়া এখনো বেশ টান টান, তবে চুল সাদা, তাও দিব্যি কাজ করে চলেছে। তুমি এখানে অনেকদিন আছো, তাই না? ইয়েস, তবে আর বেশি দিন নয়, কারণ আমার রিটায়ারমেন্টের সময় এসে গেছে। আমার বয়স 63 হলো, কিন্তু এখনো পরিশ্রম করতে পারি। আমার বাড়ি চ্যাটওয়ার্থ স্ট্রিটে, এখান থেকে 2 মাইল। রোজ হেঁটে আসি, হেঁটে ফিরি। ছাত্রদের সঙ্গে তোমার কিরকম সম্পর্ক? খুব ভালো, দে অল লাভ মি। আমার সঙ্গে এসে গল্প করে, ঠাট্টা তামাশা করে, আমাকে সিগারেট দেয়, বিয়ার দেয়। I get along very well with them. পুরনো ঘটনা মনে থাকে তোমার? স্মরণ শক্তি কেমন? হালের ঘটনা ভুলে যাই, কিন্তু পুরনো কিছু কিছু মনে আছে। সে কত পুরনো তার উপর নির্ভর করে। মনটাকে 40 বছর পিছিয়ে নিয়ে যেতে পারবে? ওয়াই? তোমাদের এখানে ক্যাম নদীতে নৌকো চালায় না ছেলেরা? শুধু ছেলেরা কেন, মেয়েরাও চালায়। কোনো নৌকোডুবির ঘটনা মনে পড়ছে? হুকিন্স মাথা নেড়ে গলাটাকে ভারী করে বলল, It's a sad story. Sad story. একটা ইংরেজ ছেলে, নামটা মনে নেই, নৌকা উল্টিয়ে জলে ডুবে মারা যায়। সাঁতার জানতো না। সে কি একাই ছিল? একা না, বোধহয় সঙ্গে বোধহয় আর একজন ছিল। ঠিক করে ভেবে বলো তো। অতদিন আগের কথা তো, তাই ভালো মনে পড়ছে না। ওই ইংরেজ ছেলেটির একজন ভারতীয় বন্ধু ছিল না? I think he had. একটু চেষ্টা করে মনে করে দেখো তো, সেই ভারতীয় ছেলেটিও নৌকায় ছিল কিনা। Maybe he was. ওই ঘটনার সময় তুমি কোথায় ছিলে? আমি একটা ঝোপের ধারে বসে বিশ্রাম করছিলাম, হয়তো সিগারেট খাচ্ছিলাম। ঘটনাটা তুমি দেখেছিলে? হেল্প হেল্প চিৎকার শুনে আমি নদীর ধারে যাই, গিয়ে দেখি এই কাণ্ড। তাহলে তো তোমার মনে থাকা উচিত নৌকোতে আর কেউ ছিল কিনা। হুকিন্স মাথা হেঁট করে যেন ভাববার চেষ্টা করলো, তারপর বলল, না, এর বেশি আর মনে করতে পারছি না। আই এম সরি। এইটুকু যে মনে আছে তার একটা কারণ যে ওই একই দিনে আমি বিয়ে করি। ম্যাগি, দ্য বেস্ট ওয়াইফ ওয়ান কুড হ্যাভ। টাইমসের বিজ্ঞাপনের ফল যে মিস্টার ক্রিপসের আশাতেই শেষ হয়ে গেল তা নয়। কেমব্রিজ যাবার পরদিনই ফেলুদা টেলিফোন পেল এক ভারতীয় ভদ্রলোকের কাছ থেকে, নাম সত্যনাথন, মাদ্রাজি, তাতে সন্দেহ নেই। ভদ্রলোক বললেন পিটার ডেক্সটার সম্বন্ধে কিছু তথ্য তিনি দিতে পারেন। আমি 11টা নাগাদ তোমাদের হোটেলে পৌঁছতে পারি। খুব ভালো কথা, চলে আসুন। সত্যনাথন কথা মতন এলেন। বেশ গাঢ় কালো রং, মাথার চুল একেবারে সাদা। একটা চেয়ারে বসে বললেন, বিজ্ঞাপনটা পড়েই আপনার সঙ্গে যোগাযোগ করব ভেবেছিলাম, কিন্তু কয়েকটা কাজে ওই একটু আটকা পড়ে গিয়েছিলাম। আপনি লন্ডনেই থাকেন? না, ওই কিলবার্নে, এখান থেকে বেশি দূর নয়। ওখানে একটা স্কুলের মাস্টার পিটার ডেক্সটারের সঙ্গে একসঙ্গে আমি কেমব্রিজে ছিলাম। তার মানে রঞ্জন মজুমদারও আপনার সহপাঠী ছিল? তা তো বটেই। তাকে মনে আছে? স্পষ্ট। পিটারের খুব ভালো বন্ধু ছিল। অবশ্যই দুজনের মধ্যে ওই ঝগড়াও হতো প্রায়। কি নিয়ে? পিটার ভারতীয়দের একেবারেই পছন্দ করত না। রঞ্জনকে দেখে একেবারে সাহেব বলে মনে হতো, তাই পিটার তাকে বন্ধু হিসেবে মেনে নেয়। আপনার সঙ্গে পিটারের কিরকম সম্পর্ক ছিল? আমার গায়ের রং তো দেখতেই পাচ্ছেন। আমাকে সে বহুবার ওই ডার্টি নিগার বলে সম্বোধন করেছে। আমি ব্যাপারটা হজম করে নিতাম। পিটারের মৃত্যুর কথা মনে আছে? তা থাকবে না, এমনকি দিনটাও মনে আছে।
উইথ সানডের আগের দিন। পিটার যখন সাঁতার জানতো না, তখন ওর নৌকোয় চড়া অত্যন্ত ভুল হয়েছিল। ওর সঙ্গে আর কে ছিল? রঞ্জন। সে বিষয়ে আপনি নিশ্চিত? অ্যাবসলিউটলি। রঞ্জনের সর্বাঙ্গ জলে ভেজা চেহারাটা এখনো আমার চোখের সামনে ভাসে। আমি তখন আমার ঘরে ছিলাম। ওই আমাদের মালি হুকিন্সের চেঁচামেচিতে বাইরে বেরিয়ে এসে সব ব্যাপারটা জানতে পারি। রঞ্জন তার বন্ধুকে বাঁচাবার জন্য জলে ঝাঁপিয়ে পড়ে, বাট ইট ওয়াজ টু লেট। রেজিনাল্ডো চেষ্টা করেছিল দাদাকে বাঁচাতে, কিন্তু পারেনি। পিটারের পরের ভাই? হ্যাঁ, সে আমাদের পরের বছরই কেমব্রিজে ভর্তি হয়। সেই একই ছাঁচে ঢালা। ভারতীয়দের সঙ্গে প্রায়ই হাতাহাতি লেগে যেত। অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। রেজিনাল্ডের ধারণা ছিল রঞ্জন ইচ্ছা করলে পিটারকে বাঁচাতে পারত। এই কথা সে সারা কলেজে বলে বেড়াতো। হি ডেলিবারেটলি লেট হিম ড্রাউন। রঞ্জন মজুমদার তো 1 বছরের বেশি কেমব্রিজে পড়েনি। না, একটা বাইসাইকেল অ্যাক্সিডেন্টের পর সে দেশে ফিরে যায়। কথা শেষ। তাই সত্যনাথন উঠে পড়লেন। ওর কাছ থেকে একটা মূল্যবান তথ্য জানা গেল। নৌকাতে পিটারের সঙ্গে রঞ্জন ছিলেন, আর তিনি বন্ধুকে বাঁচাতে চেষ্টা করে পারেননি। সত্যনাথন চলে যাবার পর থেকেই লক্ষ্য করলাম ফেলুদার ভুরুটা কুঁচকে গেল। লাঞ্চ খেতে খেতে লালমোহনবাবু বললেন, আপনাকে মরাই ডিসস্যাটিসফাইড বলে মনে হচ্ছে। কারণটা জানতে পারি? একটা ব্যাপারে খটকা লাগছে। কি খটকা? মনে হচ্ছে হুকিন্স যা বলেছে তার চেয়ে বেশি ও জানে, এবং ওর মনে আছে কোনো একটা কারণে তথ্য লুকিয়ে যাচ্ছে। তাহলে কি করবেন? আরেকবার কেমব্রিজে যাওয়া দরকার। এবারে হুকিন্সের বাড়ি। রাস্তার নামটাও বলেছিল, মনে আছে তো? মনে ছিল। বললাম, চ্যাটওয়ার্থ স্ট্রিট। ভেরি গুড। কেমব্রিজ গিয়ে রাস্তার একটা পুলিশকে জিজ্ঞেস করলেই বাতলিয়ে দেবে। এটাও জেনে রাখুন লালমোহন বাবু, এখানকার পুলিশ, যাকে এরা বলে ববি, এদের মতো হেল্পফুল পুলিশ পৃথিবীতে আর কোথাও নেই। লাঞ্চের পর ফেলুদা বলল ওর একটা কাজ আছে, ও একটু বেরোবে। ও ফিরলে তারপর আমরা কেমব্রিজ যাব। ঘন্টায় ঘন্টায় কেমব্রিজের ট্রেন ছাড়ে, কোনো অসুবিধে নেই। 4:30 রওনা হয়ে আমরা যখন কেমব্রিজে পৌঁছলাম, তখন রাস্তার বাতি চলে গেছে। আমরা একটা বড় রাস্তা ধরে এগিয়ে একটা পুলিশের কাছে গিয়ে হাজির হলাম। চ্যাটওয়ার্থ স্ট্রিট কোথায় বলতে পারো? পুলিশ প্রায় কাগজে নকশা আঁকার মতো করে বুঝিয়ে দিল। 8 ঘন্টা লাগলো চ্যাটওয়ার্থ স্ট্রিটে পৌঁছতে। এটাকে গলি বললেই চলে। দেখে বোঝা যায় যে খুব অবস্থাপন্ন লোকেদের পাড়া নয়। একটা বাড়ির সামনে একজন লোক রাস্তা থেকে একটা বেড়ালকে তুলে কোলে নিল। তাকেই ফেলুদা জিজ্ঞেস করলো হুকিন্স কোন বাড়িতে থাকে। ফ্রেড হুকিন্স, নম্বর 16। এখানে সব বাড়ির বাইরেই নম্বর লেখা থাকে, তাই 16 খুঁজে পেতে সময় লাগলো না। এগিয়ে গিয়ে দরজায় নক করতে হুকিন্স নিজেই দরজা খুলল। গুড ইভিনিং। আমাদের দেখে হুকিন্সের মুখ হাঁ হয়ে গেল। সে কি, তোমরা আবার? একটু ভেতরে আসতে পারি? নিশ্চয় নিশ্চয়। হুকিন্স একপাশে সরে দাঁড়িয়ে আমাদের ঢোকবার জায়গা করে দিল। আমরা 3 জনে ঢুকলাম। এটাই বসার ঘর, যদিও আয়তনে খুবই ছোট। আমরা 2টো চেয়ার আর একটা সোফায় ভাগাভাগি করে বসলাম। ওয়েল, ফেলুদার দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিল হুকিন্স। তোমাকে 2-1টা প্রশ্ন করার ছিল। অ্যাবাউট দ্য ড্রাউনিং? আমি যা বলেছি তার বেশি আমি আর কিছু জানি না। আমি নতুন প্রশ্ন করব। কি? মিস্টার হুকিন্স, যে নৌকো ধীরে চলছে তাতে কেউ বসা অবস্থায় জলে পড়ে যেতে পারে, এটা কি তোমার বিশ্বাসযোগ্য মনে হয়? যদি ঝড় থাকে তাহলে নৌকা নিশ্চয়ই উল্টে যেতে পারে। There was a high wind that day. আমি আজই দুর্ঘটনার পরের দিনের খবরের কাগজ দেখেছি। ওয়েদার রিপোর্টে বলছে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 15 মাইল। সেটাকে কি তুমি হাই উইন্ড বলবে? হুকিন্স চুপ। আর একটা টেবিল ক্লকের টিকটিক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ফেলুদা বলল, আমার ধারণা তুমি কিছু একটা লুকোচ্ছ। সেটা কি, দয়া করে বলবে? এতদিন আগের ঘটনা, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। যে দুজনকে নিয়ে ঘটনা, তার মধ্যে একজন তো তোমার বেশ কাছের লোক ছিল বলে মনে হচ্ছে।
হুকিন্স ফেলুদার দিকে চাইল। বেশ বোঝা যাচ্ছে যে তার দৃষ্টিতে সংশয় ঘনিয়ে আসছে। হোয়াট ডু ইউ মিন? তোমার শেলফে আমি অনেক রকম জিনিসের মধ্যে একটা পিতলের গণেশ আর একটা আইভরির বুদ্ধ দেখতে পাচ্ছি। ওগুলো কি করে পেলে জানতে পারি কি? রন দিয়েছিল আমাকে। রন মানে বোধ করি রঞ্জন। ইয়েস, ওকে আমি রনও বলতাম, জনও বলতাম। আই সি। এবার একটা কথা বলো, পিটারের হেল্প হেল্প চিৎকারের আগে তুমি ওদের কোনো কথা শোনোনি? ইন্ডিয়ান গডদের সামনে মিথ্যে কথা বলা কিন্তু মহা পাপ। কি কথা বলছিল বুঝিনি। আই অনলি হার্ড দেয়ার ভয়েসেস। তার মানে ওরা বেশ জোরে কথা বলছিল। পারহ্যাপস। আমার কি বিশ্বাস জানো? হোয়াট? আমার বিশ্বাস ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল। পিটার দাঁড়িয়ে উঠেছিল আর ইয়েস ইয়েস, আর ও রনকে অ্যাটাক করতে যায় আর তাল সামলাতে না পেরে জলে পড়ে যায়। তার মানে পিটার তার মৃত্যুর জন্য নিজেই দায়ী। অফকোর্স। তোমাদের যে ক্যাম নদী, আমাদের দেশে এটাকে বলে কেনাল। এতে একটা লোক সাঁতার না জানলেও এত সহজে ডুবে যেতে পারে, বিশেষ করে যখন তাকে একজন বাঁচাবার চেষ্টা করছে। ডুবলো যে সে তো চোখের সামনে দেখলাম। তুমি এখনো সত্যি কথা বলছো না মিস্টার হুকিন্স। আই ওয়ান্ট দ্য ট্রুথ। আমি এত দূর থেকে এসেছি শুধু এই ট্রুথের সন্ধানে। পিটার কেন এত সহজে ডুবে গেল? হুকিন্সকে দেখেই বুঝতে পারছিলাম যে সে ক্রমে কোণঠাসা হচ্ছে। এবার সে হঠাৎ ভেঙে পড়ে বলল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বলছি কেন পিটার ডুবে যায়। তার কারণ ও যখন জলে পড়ে তখন ওর জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না? ফেলুদা তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছে হুকিন্সের দিকে। তারপর চাপা স্বরে বলল, বুঝেছি, নৌকোবাই ছিল রঞ্জন, তাই না? ইয়েস। তার মানে তার হাতে দাঁড় ছিল। ইয়েস। অর্থাৎ একটা অস্ত্র ছিল যেটা দিয়ে সে পিটারকে আঘাত করে। তার ফলে পিটার সংজ্ঞা হারিয়ে জলে পড়ে যায়। অর্থাৎ সে কোনো স্ট্রাগলই করেনি। আর রঞ্জন যে তাকে বাঁচাবার চেষ্টা করছিল সেটা একটা অভিনয়। অর্থাৎ রঞ্জনই পিটারের মৃত্যুর জন্য দায়ী। হুকিন্স মাথা চাপড়ে বলল, আমি তোমাদের আঘাত দিতে চাইনি, তাই সত্য গোপন করছিলাম। রঞ্জনের জায়গায় আমি থাকলে আমিও ওর মতনই করতাম। পিটার ওকে অশ্রাব্য ভাষায় গাল দিচ্ছিল। তোমার চামড়া সাদা হলে কি হবে? আঁচড় কাটলেই দেখা যাবে নিচে কালো। ইউ আর নাথিং বাট আ ডার্টি ব্ল্যাক নেটিভ। Hold your tongue, Dexter. You are talking to an Indian. Hold your bloody tongue. তোমরা এখানে আমাদের দেশে এসে পুরোটা দখল করে রেখেছো। Oh, really? হ্যাঁ? It's You our dirty fault. native. It's our fault that you people cannot crack Cambridge. We are wiser than you, more intelligent than you. You do not belong in my country. Just go back to your third world nation. Dexter! এতে কার মাথা ঠিক থাকে বলো? তুমি ছাড়া এই ঘটনার সাক্ষী আর কেউ ছিল? ইয়েস, অনলি ওয়ান। কে? রেজিনাল্ড। রেজিনাল্ড ডেক্সটার? আমরা দুজনে একসঙ্গেই বসে সিগারেট খাচ্ছিলাম। সমস্ত ঘটনাই আমরা দুজন একসঙ্গে দেখি। পরে আমি রনকে বাঁচানোর জন্য বলেছিলাম। পিটার রনকে আক্রমণ করতে গিয়ে জলে পড়ে যায়। এদিকে রেজিনাল্ড অনবরত সত্যি ঘটনাটা বলে বেড়াচ্ছিল। সৌভাগ্যক্রমে সকলেই জানতো যে রেজিনাল্ড ইন্ডিয়ানদের ঘৃণা করে, তাই তার কথা কেউ বিশ্বাস করেনি। থ্যাংক গড ফর দ্যাট। রন ওয়াজ সাচ আ নাইস বয়, সো জেনারাস, সো কাইন্ড। এ ব্যাপারে তদন্ত হয়নি? ইনকোয়েস্ট হয়নি? হয়েছিল বই কি। তুমি সাক্ষী দিয়েছিলে? ইয়েস। মিথ্যে সাক্ষী তো? তা বটে। I was determined to save Ron. সেও অবশ্য সাক্ষী দিয়েছিল। আমি যা বলেছিলাম সেও তাই বলেছিল। আর রেজিনাল্ড, সে সাক্ষী দেয়নি? হ্যাঁ, and he spoke the truth. সে সত্যি ঘটনাই বলেছিল। তবে তার কথায় ভারতীয় বিদ্বেষ এত প্রকাশ পাচ্ছিল যে জুরি তার কথা বিশ্বাস করেনি। তারা রায় দিয়েছিল ডেথ বাই অ্যাক্সিডেন্ট। থ্যাংক ইউ মিস্টার হুকিন্স। আমার আর কোনো প্রশ্ন নেই।
হোটেলে ফিরলাম ডিনারের ঠিক আগে। রিসেপশন থেকে ঘরের চাবি নিচ্ছি, এমন সময় একজন কর্মচারী ফেলুদার দিকে চেয়ে বললেন, Excuse me, sir. ইয়েস, You have a telegram. ফেলুদা টেলিগ্রামটা নিয়ে খুলে পড়ল। পাঠিয়েছেন রঞ্জন মজুমদার। তিনি বলছেন, ক্যান রিকল এভরিথিং, রিটার্ন ইমিডিয়েটলি। পারফেক্ট টাইমিং। এখানের মামলা শেষ, কাল আমাদের রিটার্ন বুকিং, আর মিস্টার মজুমদারের স্মৃতি ফিরে এসেছে। প্লেনেই ফেলুদা বলেছিল যে দমদম থেকে সোজা মিস্টার মজুমদারের বাড়ি যাব। আমরা কলকাতা পৌঁছচ্ছি দুপুর 1:05। মনে গভীর উৎকণ্ঠা। রঞ্জনবাবু জানেন তিনি খুন করেছিলেন। এখন তিনি কি করবেন? আমাদের ফেরার তারিখ আর সময় আগে থেকেই জানা ছিল, তাই লালমোহন বাবুর গাড়ি এয়ারপোর্টে হাজির ছিল। রোল্যান্ড রোডে পৌঁছে বুকটা ধক করে উঠল। রঞ্জনবাবুর বাড়ির সামনে পুলিশের গাড়ি কেন? গাড়ি থেকে নেমে গেটের ভিতর ঢুকতেই আমাদের চেনা ইন্সপেক্টর মণ্ডল গম্ভীর মুখে এগিয়ে এলেন। আজ সকাল 8টায় ব্যাপারটা ঘটেছে। কি ব্যাপার? মিস্টার মজুমদার খুন হয়েছেন। সকালে নাকি একজন সাহেব এসেছিল ওর সঙ্গে দেখা করতে, সে কে তা জানা যায়নি। আপনি কোনো তদন্ত করবেন? না। পরদিন সকাল 7:30টায় লালমোহন বাবু এসে হাজির। ভদ্রলোক অত্যন্ত উত্তেজিত। 5 নম্বরের পাতার খবরটা দেখেছেন? কোন কাগজ? কোন কাগজ? আবার স্টেটসম্যান? না, এখনো দেখিনি। প্রথম পাতায় তো মজুমদারের খবরটা রয়েছে। 5 পাতা দেখো। ফেলুদা কাগজটা নিয়ে 5 পাতা খুলল। নিচে বাঁদিকে খবরটা বার করে ফেলুদা পড়ে শোনালো। তার বাংলা করলে দাঁড়ায়, হোটেলে আত্মহত্যা। সাদার স্ট্রিটের একটি হোটেলে গতকাল রাত্রে গুলির আওয়াজ পেয়ে অনুসন্ধান করে দেখা যায় 7 নম্বর ঘরে একটি সাহেব মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছেন, তার হাতে রিভলভার। হোটেলের খাতা থেকে জানা যায় সাহেবের নাম রেজিনাল্ড ডেক্সটার। ইনি এসেছিলেন দার্জিলিং এর নিকটবর্তী খয়রাবাড়ি চা বাগান থেকে।